জোর করে টাকা জমাবেন যেইভাবে অল্প বেতনে টাকা জমানোর উপায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। সকালে যে প্রত্যেকদিন আপনারা রুটি দেখেন, শুধু বলেন আপু আপনি কি সকাল সকাল রুটি খান? না, আমি সকাল সকাল শুধু রুটি হয়তো বা বেশিই খাই। এরপরও এই যে আজকে হচ্ছে সকালে খিচুড়ি রান্না করব, মাঝে মাঝে অন্য কিছুও রান্না করি। প্রত্যেকদিন কিন্তু এমনিতে রুটি থাকে, মানে মাঝে মধ্যে খিচুড়ি কিংবা অন্য জিনিস হয়তো আমি সকালের নাস্তা হিসেবে খেয়ে থাকি আর কি। তো আজকে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি সকাল সকাল। তো এখানে হচ্ছে আমি ডাল চাল আলু দিয়ে খিচুড়ি করব, কোনো প্রকারে মাংস ছাড়া, মাংস নেই। এই জন্য হচ্ছে আমার রান্না করা মাংস থাকলে হয়তো বা দিয়ে দিতাম, যেহেতু রান্না করা মাংস নেই এই জন্য হচ্ছে আমি ডাল চাল আলু দিয়ে হচ্ছে খিচুড়ি, সাধারণভাবে খিচুড়ি রান্না করতেছি। এটা হচ্ছে সকালের নাস্তা হিসেবে খাবো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে যে খিচুড়িটা মোটামুটি রান্না চলতেছে, প্রায় হয়ে এসেছে। কালারটা জানি কেমন আসতেছে, এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক সুন্দর কালার চলে এসেছে। আসলে আমার জানালা দিয়ে অনেক রোদ আসে, এজন্য হচ্ছে কালারটা ঠিক মতো দেখা যায় না। তো যাই হোক, খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে টেবিলে নিয়ে আসলাম খিচুড়ি, সবাই মিলে নাস্তা তারপরে খেয়ে হচ্ছে যার যার কাজে তেতে চলে যাব। এখানে খিচুড়ির সাথে হচ্ছে আমি এই যে অন্য কিছু নিইনি, শুধুমাত্র খিচুড়ির সাথে হচ্ছে শসা কেটে নিয়েছি। তো এটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া পরে আর কি অন্য অন্য কাজ করব। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো জোর করে কিভাবে টাকা জমাবেন। হয়তোবা অনেকে জানেন না যে সংসারের তাড়না কিভাবে টাকা জমাবেন, ওইটা অনেকে জানেন না। অল্প বেতনেও কিন্তু টাকা জমানোর খুব সহজ উপায় আছে, আমি আপনাদেরকে আজকে বলে দিব। এখানে লেখা আছে জোর করে যেইভাবে টাকা জমাবেন। তা আমি আপনাদেরকে আজকে সবকিছু বলে দিব আসলে কিভাবে টাকা জমাবেন। যাদের বেতন অল্প, অল্পর মধ্যেও কিন্তু খুব সহজভাবে টাকা জমানো যায়। এখানে হচ্ছে লেখা আছে মাসের ইনকাম। মাসের ইনকাম যদি আপনার যাই হয়ে থাক না কেন, আমি সাধারণভাবে এখানে 20,000 টাকা ধরলাম, মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি 10,000 টাকা হয় ওই অনুযায়ী আপনারা করতে পারেন। আর এখানে আমি 20,000 টাকা দিয়ে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। মাসের ইনকাম যদি 20,000 টাকা হয়, একজন মানুষের অনেক হয়তোবা হইতে পারে 50,000 টাকা, 10,000 টাকা, 40,000 টাকা, যার যার যে অনুযায়ী বেতন। যদি 20,000 টাকা হয়ে থাকে, আমি এখানে এই 20,000 টাকার বেতনের মধ্যে কিন্তু আপনাদের বাসা ভাড়া থাকতে হবে 6,000 টাকা। এর বেশি হলে কিন্তু আপনাদের মানে অন্য খরচ দিয়ে কিন্তু চলতে পারবে না। ওই অনুযায়ী আসলে মেইন কথা হচ্ছে আমাদের বেতনের উপরে হচ্ছে নির্ভর আমাদের যাবতীয় খরচগুলো। তা আমাদের বাসা ভাড়া এখানে হচ্ছে এই যে আমি ধরলাম 6,000 টাকা 20,000 টাকার মধ্যে। যদি হয়তো আপনাদের 50,000 টাকা হতো তাহলে হয়তো 15,000 টাকা 10,000 টাকা বাসা ভাড়াও নিতে পারতেন। তো এখানে বিদ্যুৎ বিল, যেহেতু বাসা ভাড়া হচ্ছে 6,000 টাকা, আমি বিদ্যুৎ বিল ধরলাম এখানে 500 টাকা। তারপরে এখানে হচ্ছে গ্যাস বিল। অনেকের হচ্ছে গ্যাস বিল এই যে বাসা ভাড়ার মধ্যে থেকে যায়, যাদের হচ্ছে লাইনের গ্যাস থাকে। যাদের লাইনের গ্যাস নেই তাদের আমি এখানে ধরলাম গ্যাস বিল 1500 টাকা, সিলিন্ডার গ্যাস আর কি, এটাই ধরলাম। তো এই যে অল্প অল্প কিছুর মধ্যে আসলে আমাদের হিসেবটা করে হচ্ছে আমাদের বাসাটা মেন, প্রথম হচ্ছে আমাদের বেতন কম, আমাদের ওই অনুযায়ী বাসা নিতে হবে আসলে, এটাই আমাদের টার্গেট। তারপর হচ্ছে পর্যায়ক্রমে আমরা যে জিনিসগুলো হচ্ছে আমাদের কি কি খরচ, ওগুলো হচ্ছে আমাদের টার্গেট করে আমাদের চলতে হবে, এটাই আমাদের মেইন মূল। অন্য খরচ হচ্ছে এখানে 8,000 টাকা ধরলাম আমি। 8,000 টাকার মধ্যে আপনার চাল ডাল মাছ মাংস যাবতীয় সবকিছু কিন্তু 8,000 টাকার মধ্যে আপনাকে করতে হবে। এটাই আপনার হচ্ছে আপনার যাবতীয় খরচ। আমি এখানে অন্য খরচ দিলাম আর কি। তারপর হচ্ছে আমি এখানে আরো কিছু জিনিস লিখলাম অতিরিক্ত খরচ। অতিরিক্ত খরচ 2,000 টাকা। মানে অনেক সময় হয়তো বা মানুষ অসুস্থ হয়ে পড়ে কিংবা বাড়তি খরচ, কে কখন আসলে কখন বিপদ আসে কেউ বলা যায় না। এই জন্য বাড়তি খরচের জন্য 2,000 টাকা রাখবেন। এটা কখনোই ভাঙবেন না, এটা শুধু আপনার যখন হয়তো বা বিপদ আসবে কিংবা অসুস্থ হবেন তখন এই জন্য 2,000 টাকা বাড়তি রাখবেন, এর অতিরিক্ত রাখবেন না। আর এখান থেকে কখনো কিন্তু খরচও করবেন না। এখানে সঞ্চয় কিন্তু 2,000 টাকা আপনাকে রাখতেই হবে। সবকিছু কিন্তু আমি ইন টোটাল একেবারে হিসাবটা সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি। সঞ্চয় মানে জমাবেন 2,000 টাকা যাবতীয় আপনার। প্রথমে মেইন হচ্ছে যখন স্যালারিটা পাবে, হাজবেন্ডের হোক যাই হোক আপনার হোক যারে হোক না কেন, যে মাসের যদি স্যালারিটা পাওয়ার সাথে সাথে হচ্ছে আপনি 20,000 টাকার মধ্যে আমি ধরলাম আর কি, 20,000 টাকার মধ্যে যারা পান তারা হচ্ছে 2,000 টাকা একেবারে উঠিয়ে নেবেন আগে। এটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের কাজ। 20,000 টাকার মধ্যেও 2,000 টাকা আপনারা সঞ্চয়ের জন্য জমার জন্য রেখে দিবেন। তারপরে যাবতীয় খরচগুলো করার পরে যখন আপনাদের হাতে অনেক সময় টাকা বেঁচেও যায়, কিন্তু এর অতিরিক্ত করতে যাবেন না কখনোই।
হাতে কিছু টাকা বাঁচলে কিন্তু ওইটাও আপনি জমাতে পারবেন। এটাই হচ্ছে আসলে মেইন টার্গেট আমাদের। এই টার্গেটটা থাকতেই হবে। প্রথম স্যালারিটা পাওয়ার সাথে সাথে 2000 টাকা এখানে জমা আপনারা ফান্ডে কিংবা যে কোনো জায়গায় জমাতে পারেন, মাটির ব্যাংক হোক, যে কোনো জায়গায় 2000 টাকা রাখতেই হবে। যাবতীয় খরচগুলোর পরে হচ্ছে আপনারা আরও কিছু টাকা যদি জমে যায় সেগুলো রাখতে পারবেন। আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের বেতন অনুযায়ী আমাদের সবকিছু খরচ করা। এর অতিরিক্ত হলে কিন্তু আমরা কখনোই সম্ভব হবে না। যত বেতন তত যদি আমরা খরচ করে ফেলি তাহলে কিন্তু আমাদের কখনোই আমরা আমাদের সংসারটা টিকিয়ে রাখতে পারবো না। আসলে হিমশিম খেয়ে যাব, অনেক দাঁড় হয়ে যাবে, অনেক ঝামেলায় পড়ে যাবে। এই জন্য হচ্ছে বেতন অনুযায়ী প্রথমে বাসা নিতে হবে। বাসার পর্যায়ক্রমে এখন যার যার এই যে আমি যে হিসাবটা ধরলাম আপনারা ওই হিসাব অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু আপনারা সব সময় টাকা জমাতে পারবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি। আসলে এটা অনেকে জানেন না, মানে যে যত বেতন তত যদি আমাদের খরচ হয়ে যায়, আমাদের আয় যত ব্যয় যত হয়ে যায় তাহলে কিন্তু কখনোই কিন্তু আমরা টাকা জমাতে পারবো না। এই জন্য আমাদের সব সময় টার্গেট থাকতে হবে আমাদের বেতন যত ওই অনুযায়ী আমাদের বাসাটা নিতে হবে। বাসার পর হচ্ছে আমাদের অন্য অন্য খরচগুলো ওই অনুযায়ী করতে হবে। আর সর্বপ্রথম মেইন আপনাদের এই টার্গেটটা থাকতে হবে। বেতন পাওয়ার সাথে সাথে কিন্তু টাকা যখন এই যে 2000 টাকা লিখলাম, আপনাদের যদি 50,000 টাকা ইনকাম থাকে তখন আপনার 4000 টাকা 5,000 টাকা কিন্তু সর্বপ্রথমে এই টাকাগুলো রেখে দিতে হবে। তাহলে কিন্তু আপনাদের আর কখনো বাড়তি খরচ হবে না। আসলে এই অনুযায়ী যদি যারা চলতে পারেন তারা কিন্তু অবশ্যই সংসারের জন্য টাকা জমাতে পারেন সবকিছু। এটা হচ্ছে জোর করে টাকা জমানো, মানে হচ্ছে আপনাদের মানে আমার সর্বপ্রথম হচ্ছে আমি টাকাগুলো নিয়ে নিব, এটা আমি জোর করে নিয়ে নিব, এটা আমাকে জমাতেই হবে। আমার মেন টার্গেটটা হচ্ছে এটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আমি সব কিছুই করতে পারবো। যাই হোক আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমি অন্য কাজগুলো করে নিয়েছি, সবকিছু প্লেট বাটি ধুয়ে নেওয়ার পর হচ্ছে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমার কাঁঠাল নিয়ে আসছো। যাই হোক কাঁঠালটা কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো পড়লো, দেখতে পাচ্ছেন কত সুন্দর কোষগুলা। এগুলো হচ্ছে আসলে ভালো কাঁঠাল যদি পড়ে তাহলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, মন ভরে না একেবারে। মাশাল্লাহ কাঁঠালটা অনেক অনেক ভালো ফুটলো। এটা হচ্ছে গাছ কাঁঠাল, একেবারে গাছ থেকে মাত্র নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেল আর কি, কিনে নিলাম। তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠালের কোষগুলা, মানে এতটাই সুন্দর যেহেতু মন চায় একেবারে সবগুলোই খেয়ে নিতে। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক কাঁঠালগুলা খাওয়ার পরে অন্য এখন হচ্ছে কাজগুলো আমার করে নিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন বেসিং এর অবস্থা একেবারেই খারাপ। কারণ হচ্ছে যাদের বাসা ছোট বাচ্চা থাকে তারা কিন্তু, আমার ছোট ছেলে কিন্তু সব সময় বেসিং এর মধ্যে আসে, মানে যে কোনো কিছু যদি ধরে তাহলে এখানে হাত ধুতে আসে, পানি পালায়, মানে যে অবস্থা করে। এর জন্য হচ্ছে অনেক ময়লা হয়। তো এটা হচ্ছে 2-3 দিন পর পর এই বেসিনগুলো পরিষ্কার করতে হয়। তা আমি হচ্ছে হারপিক দিয়ে যেভাবে পরিষ্কার করে থাকি সাধারণভাবে, হারপিকটা দিয়ে হচ্ছে আমি একটা ব্রাশ দিয়ে মানে পুরাটাতে সুন্দরভাবে লাগিয়ে নিব। তারপরে হচ্ছে 10 মিনিট ওয়েট করে হচ্ছে মেজে পরিষ্কার করে নিব। আমি সব সময় কিন্তু এভাবে 2-3 দিন পর পর এভাবে পরিষ্কার করে নিই, যেহেতু আমার ছেলে একেবারে নোংরা করে, যে কোনো কিছু ধরে ওইখানে হাত ধুতে আসে, পানি পালায়, অনেক ময়লা করে আর কি। তো 10 মিনিট আমি এখন রেখে দিচ্ছি। এই যে 10 মিনিট পরে এসে আমি কিন্তু সুন্দর করে মেজে গোছে পরিষ্কার করে নিব। তো এই বেসিংটা সাদা বেসিংয়ে আসলে সবসময় একটু ময়লা সবারই হয়ে থাকে বেসিংটা থাকে সাধারণত সাদা। তো এগুলাতে কিন্তু ময়লাটা একেবারে ক্লিয়ারলি বোঝা যায়, যদি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু বেশি ময়লা দেখা যায়, খারাপ লাগে। এই জন্য হচ্ছে আমি এই যে হারপিক দিয়ে তুললে কিন্তু অনেকটা ময়লা একেবারে চলে যায়, যেগুলা জমানো ময়লা কিভাবে মানে উঠে না, হারপিক দিয়ে ধুলে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এখন হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে ক্লিন হয়ে গেছে, কোনো প্রকার কোনো ময়লা নেই, একেবারে সাদা দবদব হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি আমার দোয়ানো শেষ। এরপরে হচ্ছে আসলে সাংসারিক জীবনে আমাদের মানে কাজের কোনো শেষ হয় না, ধুলাবালি পড়ে, যত ফার্নিচারগুলো যাদের থাকে আসলে বাসা বাড়িতে কিন্তু সব সময় ধুলাবালি আসে। এই জন্য হচ্ছে মাঝে মধ্যে এগুলো হচ্ছে একবার করে মুছে নিলে কিন্তু আর এতটা বেশি ময়লা হয় না। তো এখানে হচ্ছে আমি এই যে ক্যাবিনেটটার মধ্যে হচ্ছে অনেক ধুলাবালি ফুটলো, একটুখানি মুছে নিচ্ছি। এটা হচ্ছে আসলে রোজ একবার যদি একটু করে নিই তাহলে ধুলাবালি বেশি পড়ে না। এই টেবিলটার মধ্যে আসলে খাওয়া দাওয়া যেহেতু করি সবসময় এটাতে ময়লা থাকে, বাচ্চারা খেলে তো আরো বেশি ময়লা হয়। তা আমি এটা প্রত্যেক দিন মানে একেবারে খাওয়া দাওয়ার পরে একবার করে হচ্ছে এটা এইভাবে পরিষ্কার করে নিই। লিকুইড দিয়ে হচ্ছে আমি একবার যদি এখানে এই যে স্প্রে করে পরিষ্কার করে নিলে তাহলে কিন্তু গ্লাসটা একেবারে ক্লিন থাকে সবসময়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা প্রত্যেক দিন একবার করে পরিষ্কার করি এই যে গ্লাসটা, তাহলে কিন্তু ক্লিন থাকে, একেবারে পরিষ্কার থাকে। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে করে একবার করে আমি পরিষ্কার করে নিই। তো যাই হোক কিছু কাজকর্ম টুকিটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে সবকিছু পরিষ্কার করে নিলাম মোটামুটি।
এখন হচ্ছে আমি রান্নায় চলে যাব। তো আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই শাকগুলা কে ছিলেন আসলে, এগুলা আঞ্চলিক ভাষা, আমরা তো আমাদের নোয়াখালীর ভাষায় মলিসের শাক বলি, অনেকে হেলেন্সার শাক বলে আমি জানি, অনেক জায়গায় হেলেন্সা বলে, এটা হেলেন্সার শাক। তো যাই হোক, যে নামে চিনুন সমস্যা নেই। এখানে হচ্ছে আমার বাসার সামনে অনেকগুলা শাক, এটা তা আমি দেখে অনেকদিন ধরে লোভ সামলাতে পারছি না, তাই ভাবলাম আজকে একটু শাক তুলবো, শাক তোলার পরে একটু রান্না করব। এটা কিন্তু আমি বাজি করলাম তার আগে, বাজি করার পরে আজকে ভাবলাম না একটু রান্নাই করি। এটা অনেক মজা এই শাকটা, এটা আসলে গ্রামে বেশি পাওয়া যায়, এখানে বাসা বাড়িতে ঢাকা শহরে কখনো পাওয়া যায় না। তারপরও আমার বাড়ির সামনে যেহেতু আছে এখানে, তখন আমি কিন্তু তুলে নিলাম। এটা আমি কিছু পরিমাণ আলু আর মাছের মাথা দিয়ে রান্না করব। তো দেখাচ্ছি আমি আপনাদেরকে কোথায় থেকে শাক তুললাম। দেখতে পাচ্ছেন আমার বাসা, আমার বাসার ভিতর থেকে আমি এই ভিডিওটা করতেছি। এই যে নিচে যে জায়গাটা আছে, এই জায়গা অনেক অনেক শাক, একেবারে মানে এত সুন্দর শাকগুলা আমি লোভ সামলাতে পারছি না, পরিষ্কার জায়গায়, এই জন্য হচ্ছে আমি অনেকগুলা শাক তুলে নিয়েছি। তা আজকে শাকগুলা রান্না করব আর কি। আমি হচ্ছে যে আপনাদের রান্নার রুমের জানালা দিয়ে হচ্ছে এই শাকগুলার ভিডিওটা দেখাচ্ছি বাইরে থেকে। আমার এখানে একেবারে বাসার সামনে শাকগুলা আছে। তো শাক তুলে নিয়েছি, এখন হচ্ছে আমি রান্না করতেছি। এই যে কিছু মাছের মাথার অংশ দিয়ে আমি সবসময় তরকারি রান্না করি, আর মাছটা হচ্ছে আলাদা করে রান্না করি, এজন্য হচ্ছে মজাটা বেশি লাগে আমি মনে করি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আলু দিয়ে দিচ্ছি এই মাছের মাথাটা কষানোর পরে আর কি। সাথে হচ্ছে আমার ভাত রান্না হইতেছে, এক চুলা তরকারি হইতেছে। আর আমি শাকটা হচ্ছে ওই চুলা দিয়ে দিয়েছি, এই চুলা হচ্ছে আমি মাছ রান্না করতেছি। তো দেখতে পাচ্ছেন আমার মোটামুটি রান্না বান্না হয়ে গেছে। আমি আজকে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করলাম, আর এখানে হচ্ছে শাক রান্না করলাম, এই যে মাছটা ভাজি করে তারপরে রান্না করেছি, আর এখানে হচ্ছে শাক রান্না করলাম। আজকে আমার এই দুইটাই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।